তোমাকে কেন এখানে তুলে এনেছে জানো? প্রশ্নটি করে আহিয়ান স্বর্গের পানে দৃষ্টি নিবদ্ধ করল। স্বর্গের কোনো ভাবান্তর না দেখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলে উঠল আহিয়ান, আমি তোমাকে বিয়ে করতে চাই স্বর্গ। কথাটি শোনা মাত্র স্বর্গের রাগের পারদ তরতর করে মাত্রা ছাড়ালো, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না। আহিয়ান আয়েশ করে স্বর্গের পাশে বসে আবার বলতে শুরু করলো, আমি তোমাকে প্রথম দেখেছিলাম আমর ফোর্সেস মেডিকেল কলেজে, বেলকনিতে। মুখে লাজুকতার ভাব নিয়ে আহিয়ান স্বর্গের পানে চাইল। তুমি দোতলায় একটি বেলকনিতে কিছু মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছিলে। আমি ওই দিন বাবার সাথে ওখানে উপস্থিত হয়েছিলাম কিছু কাজে, কিন্তু তোমাকে দেখার পর আমি কিছুতেই সেই কাজে আর মনোযোগ দিতে পারিনি। তোমার হাসি মাখা মুখটাই শুধু আমার চোখের সামনে ভেসে উঠছে। তোমার বড় বড় চোখের পাপড়ি ঝাপটানি আমার হৃদয়ে কি করেছে উত্তাল। সেদিনই আমি তোমার মাঝে আমার সর্বনাশ দেখেছি মিস স্বর্গ। তুমি তো জানো, চাইলেই যে কেউ ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে পারে না, কিন্তু আমি বিভিন্ন অফিসারের সহযোগিতা নিয়ে ঠিকই তোমাকে দেখে গিয়েছি। তোমাকে দেখার লোভ আমার এ জন্মে শেষ হবে না স্বর্গ। চাইলে আপনি আমার সামনে এসে সব বলতে পারতেন। এমন কাপুরুষের মতন তুলে এনেছেন কেন? ঝাঁঝালো স্বরে বলে উঠল স্বর্গ। আহিয়ান মাথা নিচু করে ফুস করে নিঃশ্বাস নিল, তারপর একটু থেমে আবার বলল, কাপুরুষই বলতে পারো। আসলে প্রেম নিবেদন, ভালোবাসার গল্প বলে মেয়ে পটানো এসব আমার বাছে নেই। আমি শুধু জানি যেটা আমার চোখে পড়েছে সেটা আমার লাগবে, এবং সেটা শুধু আমারই। তোমার জন্য ওই 2000 মেজর মুহিতের চোখে আমি মুগ্ধতা দেখেছি। কত বড় সাহস তার আমার সামনে থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যায়। বলেই রাগ সংবরণ করতে না পেরে পাশে থাকা আয়নায় ঘুষি মারে আহিয়ান। পেশিবহুল হাতের ঘুষিতে ঝনঝন শব্দে ভেজাই দেয়ালে থাকা আয়না। স্বর্গ চমকে ওঠে, কিন্তু একদম ভড়কায় না। আহিয়ানের হাত কেটে চুয়ে চুয়ে রক্ত ঝরছে। একজন ডক্টর হিসেবে স্বর্গের খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু তার লাগছে না। এই লোকের কারণে তার বাবা মা ভাই সবাই অবশ্যই সাফার করছে। আর মোহিত, সে কি আমাকে খুঁজবে নাকি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে? পোর্টমাস্টারের কাছে ডেড সোল এর নাম শুনে মুহিত আর সৌম্যের চোখ চকচক করে ওঠে। তার মানে তারা সঠিক জায়গাতেই এসেছে। পরক্ষণেই তাদের আশার প্রদীপ নিভে যায় যখন পোর্টমাস্টার জানায় আগামী 3 মাসের মধ্যে এই জাহাজ এই ঘাটে নোঙর ফেলবে না। বলেই শিডিউল বইটি মেজর নিকোলাসের হাতে দিল বৃদ্ধ। নিকোলাস আর ভলতেয়ার সবগুলো কাগজ উল্টে পাল্টে দেখে মুহিতকে ইংলিশে সব বুঝিয়ে দিল। মুহিতের মনে আগ্নেয়গিরির হুতাশন জ্বলে উঠল। যেই আশা বুকে বেঁধে এখানে এসেছে, তবে কি তা পূরণ না করে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে? কেন মুহিত সব জেনেও স্বর্গের জন্য নাফিস মাহমুদকে বলে তখন থেকেই দেহরক্ষীর ব্যবস্থা করো না। মুহিত রাগে কষ্টে নিজের উপর অভিমান করে জমে থাকা বরফের স্তূপে অনবরত পাঞ্চ করতে থাকলো। সৌম্য দৌড়ে গিয়ে মুহিতকে কোনোভাবে ম্যানেজ করলো। বিধ্বস্ত মুহিত শরীরে ভার ছেড়ে দিল সৌম্যের উপর। আর কি হারালে নিয়তি তাকে ক্ষমা করবে। প্রবীণ আরো কিছু কাগজ ঘেটে আর একটি পোর্ট সম্পর্কে ওদের জানালো। You can check that port. বলে একটা কাগজ নিকোলাসের হাতে দিলেন। বৃদ্ধকে থ্যাঙ্ক জানিয়ে তারা দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। পেরিয়ে গেছে 12 দিন, এখনো স্বর্গের কোনো পাত্তা পাওয়া যায়নি। সমস্ত নিউজ পোর্টালে ঘুরছে বড় বড় হেডলাইন, মেজর জেনারেল নাফিস মাহমুদের কন্যাকে অপহরণ করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া আহিয়ানের ছবিও কেউ পোস্ট করতে পারছে না। 2 দিন ধরে নাফিস মাহমুদ মুহিতের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হচ্ছেন। মুহিতকে লাইনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় মাথা টনটনে ব্যথা করছে। কি থেকে কি হয়ে গেল এক নিমিষে। হায় মাবুদ, সহায় হও। তনুজা ঠেলে ঠেলে কোনো মতে নিজেকে চালাচ্ছেন। তার বিশ্বাস একদিন না একদিন হয় ভালো খবর আসবে, না হয় মন্দ। যে নাফিস মাহমুদ বিদেশি মিশনে যেতেন, তনুজাকে বুঝাতেন। আমি আর না ফেলে বুঝবে আমি ওপারে চলে গেছি। তোমাকে শক্ত হতে হবে তনুজা। তুমি একজন দেশরক্ষকের স্ত্রী। তোমার মন দুর্বল হলে কিভাবে চলবে তনুজা? প্রথম তনুজা অনেক ভয়ে ভয়ে থাকতেন নাফিস ফিরবে তো, কিন্তু ধীরে ধীরে তনুজা সেই ভয়কে জয় করে মনকে কঠিন করতে পেরেছে। তবে আজ কেন সেই কঠিন মনে আবার ভয় এসে হানা দিচ্ছে? মাটির হৃদয় বলেই কি এমন? আর ভাবতে পারে না তনুজা। স্বর্গের নিষ্পাপ মুখটা মনে পড়তেই কপল বেয়ে ভারী বর্ষণ নেমে আসে। সুখের দুষ্টমি কমে গিয়েছে, সেও গুটিয়ে রয়েছে। অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে কিভাবে তার বোনকে উদ্ধার করতে পারবে। প্রমিস করেছে আপু, ফিরলে আর কখনোই অকারণে জ্বালাবো না, খেপাবও না। ভালো ছেলে হয়ে বোনের কেয়ার করব। মিসেস তারিন এখনো কিছুই জানেন না, তাকে জানতে দেয়া হয় না। অসুস্থ মানুষ ঘর থেকে বেশি বেরও হন না, এজন্য তিনি এখনো নিশ্চিন্তে একটু আরামে আছেন।
পোর্টমাস্টারের কথা অনুযায়ী সমস্ত খোঁজ খবর নিয়ে তারা এখন উপস্থিত হয়েছে নভরিয়েস্ক বন্দরে। এই বন্দরটি বরফমুক্ত হওয়ায় বেশিরভাগ জাহাজ এখানে অবতরণ করে। বন্দরটি আকারে বিশাল বড়, শত শত জাহাজের ভিড়ে কোথায় পাবে সেই ডেড সোল? রাশিয়ান আর্মিদের অত্যন্ত সমীহ করে চলে এই দেশের জনগণ। চাইলেই তারা ক্ষমতার ব্যবহার করে যা খুশি তাই করতে পারে। পোর্টে আর্মি জিপ দেখেই কিছু পোর্ট অথরিটি দৌড়ে কাছে আসলো এবং অত্যন্ত সম্মানের সহিত জানতে চাইল কি প্রয়োজন। নিকোলাস মোহিতের ট্যাব নিয়ে জাহাজের ছবি বের করে সবাইকে দেখিয়ে সবিস্তারিত কাহিনী খুলে বলল। পোর্টমাস্টার সকল জাহাজের শিডিউল চেক করে একটি ঘাট দেখিয়ে নির্দেশ করলেন যে আগামী মাসের 9 তারিখে জাহাজটি এখানে নোঙর করবে। মোহিতের নিভে যাওয়া আশার প্রদীপ দপ করে জ্বলে উঠল। গ্রাউন্ড ফোর্সের জেনারেল এর সাথে কথা বলে নৌবাহিনীর জাহাজের সাথে কথা বললেই কাজ অর্ধেক কমপ্লিট। এরই মাঝে সন্দেহজনক দুটি ছেলেকে পাওয়া গেল। হঠাৎই তারা পালিয়ে যাবার চেষ্টা করছিল। টহলরত দুজন সোলজার দক্ষতার সহিত ছেলে দুটোকে ধরে ফেললো এবং গাড়িতে করে আর্মি ক্যাম্পে নিয়ে এলো। ছেলে দুটোকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আটকে রাখা হলো। সকাল হলে তাদের বিষয়ে খোঁজ লাগিয়ে অ্যাকশন নেবে। স্বর্গ চতুরতার সহিত বিদেশি মেয়েটাকে বোকা বানিয়ে আহিয়ান সম্পর্কে অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। স্বর্গ মেয়েটিকে বলেছে, আমি আহিয়ানের হবু স্ত্রী। তুমি যদি তার কি পছন্দ কি অপছন্দ, তার দুর্বলতা কিসে, এসব না জানাও আমাকে, তাহলে আহিয়ানের কাছে তোমার নামে উল্টাপাল্টা বলে সমুদ্রের তলদেশে সলিল সমাধি দিয়ে দেব। হ্যাঁ, সুন্দরী মেয়েদের সঙ্গ আহিয়ানের মারাত্মক পছন্দ। এই একটি বিষয়ে সে দুর্বল, সাথে নেশা পানি। এই কুলকিনারিহীন সমুদ্র থেকে কোনো প্রকার চতুরতা করেও স্বর্গ ফিরতে পারবে না। যোগাযোগের কোনো মাধ্যম নেই, যা আছে তা হচ্ছে ওয়াকি টকি। নিজের এমন দুর্ভাগ্য দেখে আনমনে ঠোঁট কামড়ে কেঁদে উঠল স্বর্গ। আশরাফ চৌধুরী এই নিয়ে 56 বার তার ছেলের নম্বরে কল করেছেন। বরাবরই সংযোগ বিচ্ছিন্ন। রাগের বিতৃষ্ণায় মুখে বাজে গালি এসালো তার। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। তার এই ছেলের জন্য যদি নিজের ধীরে ধীরে গড়া সাম্রাজ্যের সামান্যটুকু ফাটল ধরে, তাহলে তিনি তার ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলবেন। থেমে নেই পিউ। নিজের ডাক্তারি ডিউটি পালনের পাশাপাশি সে তার বাবাকে বেশ ভালো নজরদারিতে রেখেছে। এমনভাবে সকল কাজ করে বেড়াচ্ছে পিউ যেন তার বাবা কিচ্ছুটি টের না পায়। নাসের হায়দারের বড্ড অভ্যাস হচ্ছে মদ খেতে খেতে মাতাল হয়ে ধ্যান জ্ঞান হারানো। সেই সুযোগটাই লুফে নিল পিউ। ঘড়িতে সময় রাত 12:30। নাসের হায়দার নেশায় চুর হয়ে এলোমেলোভাবে বিছানায় পড়ে রয়েছেন। পা টিপে টিপে পিউ নাসের হায়দারের শয়নকক্ষে প্রবেশ করল। সন্তর্পণে আশেপাশে তাকিয়ে তার বাবার ফোনের অনুসন্ধান চালাচ্ছে। হঠাৎই ফ্লোরে পায়ের ধাক্কা লেগে খালি হয়ে যাওয়া মদের বোতল গড়গড় শব্দ তুলল। ভয়ে পিউ আলমারির সাথে সেটে রইল। কিয়ৎক্ষণ অপেক্ষা করার পরও যখন নাসের হায়দারের কোনো সাড়া শব্দ পেল না, তখন পিউ পা টিপে টিপে বিছানার কাছে আসলো। ওই তোনার পিঠের নিচেই ফোনটা দেখা যাচ্ছে। যে কোনো প্রকারে ফোনটা পিউর হাতে চাই। নিজের কথা চিন্তা না করেই পিউ ফোনের দিকে হাত বাড়ালো। নাসের হায়দারকে কিচ্ছুটি টের না পেতে দিয়ে বের করে আনলো মোবাইল ফোন। আনন্দে পিউয়ের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। বিপত্তি বাঁধল লক খুলতে গিয়ে। ফিঙ্গার নয়, কোড প্রেস করে লক খুলতে হবে। জানা অজানা সকল নম্বর দিয়ে ট্রাই করে ব্যর্থ হলো পিউ। হাল ছেড়ে দিলে চলবে না, যেভাবেই হোক কোড জানতে হবে। মাথায় খেলে গেল দারুণ বুদ্ধি। কালই একবার ল্যাবে যেতে হবে। প্রধান কাজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পাউডার কালেক্ট করা। মোবাইলটা পূর্বের জায়গায় রেখে ধীরে ধীরে প্রস্থান নিল পিউ। কেটে গিয়েছে 44টি দিন। কারো চোখে ঘুম নেই। কবে জাহাজ কিনারায় ভিড়বে, কবে উদ্ধার হবে স্বর্গ। স্বর্গকে ওই দিনের পর আহিয়ান একটা আঁচড়ও লাগতে দেয়নি। যখন স্বর্গের উপর রাগ হয়েছে, সে নিজেকে নিজে আঘাত করেছে। আহিয়ান স্বর্গকে বোঝাতে চায় যে সে অমানুষ হলে তার ভালোবাসা নিখাদ। মোহিতকে টেক্কা দিয়ে স্বর্গকে দূর দেশে নিয়ে এসেছে। এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এখনো কোনো আর্মি পুলিশ কিছুই করতে পারবে না তাকে। কে দিবে তার নামে প্রশাসনের কাছে বিচার? কেউ কি ঘুণাক্ষরে টের পেয়েছে সে কোথায় যাবে বা যাচ্ছে? রাশিয়ায় পৌঁছে স্বর্গকে যেভাবেই হোক বিয়ে করে ফেলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমার সাথেই থাকতে হবে। আমি না পেলে কেউই ওকে পাবে না। দরকার হলে স্বর্গকে টুকরো টুকরো করে সমুদ্র ফেলে দিবে আহিয়ান। যে জিনিস আহিয়ান চৌধুরী চুজ করেছে, সেই জিনিস আর কারো অধিকার নেই। স্বয়ং নাফিস মাহমুদেরও না। পোর্ট মাস্টারের দেওয়ার ডেট শেষ হয়ে গেছে আরো 2 দিন আগে। মোহিতদের ফিরে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মোহিত কোনো কাকুতি মিনতি করেও কিছু করতে পারেনি। যাবার আগে শেষবারের মতো মোহিত আজকে আবার পোর্টে এসেছে। আজকে সাথে সৌম্য আসেনি। সৌম্য ফিরে যাবার সমস্ত কিছু রেডি করছে। হঠাৎই জাহাজ কিনারায় ভিড়ার শব্দ পেল। বিশাল বড় পোর্ট, একসাথে অনেকগুলো জাহাজ তীরে ভিড়ছে। যাত্রী, মালামাল, খদ্দেরের ভিড় সব মিলিয়ে এক গোলকধাঁধার মধ্যে পড়ে গেল মোহিত।
জেটি ঘাট নিমেষেই লোকে লোকারণ্য হয়ে গেল। স্বর্গের চারপাশে আহিয়ান কয়েকজন রুশ মেয়ে নিয়োজিত করে দিল আর কঠিন হুঁশিয়ারি জারি করলো। পোর্টে স্বর্গ কোনো রূপ ঝামেলা করলে ওকে শেষ করবে তো করবেই, সাথে নিজের বাবা মা ভাইকেও তার দাম চুকাতে হবে। ভয়ে ঘৃণায় স্বর্গ নিষ্প্রাণ হয়ে রইল। এত ভিড়ের মাঝে হঠাৎই মোহিতের বুকের বাঁ পাশটা ধকধক করে উঠল। এমনটা মোহিতের আগেও হয়েছে যখন স্বর্গ তার আশেপাশে থেকেছে। তবে আজ কেন এমন পরিস্থিতিতে ধারকান বেড়ে যাচ্ছে। আনমনে মেয়েগুলোর ভিড়ে হাঁটছে স্বর্গ। নিজেকে সে সঁপে দিবে আহিয়ানের কাছে। এই বিদেশ বিহুয়ে কেউ তাকে রক্ষা করতে আসবে না। নিজেকে কোরবান দিয়ে যদি বাবা মা ভাইকে বাঁচিয়ে রাখা যায় ক্ষতি কি? চোখের জল মুছে সামনে তাকিয়ে হাঁটা ধরল স্বর্গ। হঠাৎই পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগলো স্বর্গের। মোহিতের কথা মনে পড়তেই দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল মোটা মোটা অশ্রুদানা। আপনাকে আমার ভালোবাসার কথাটা জানানো হলো না মেজর। আমি আপনাকে ভালোবাসি মেজর মোহিত ওয়াসিফ, ভালোবাসি। আহিয়ান চোখ মুখ ঢেকে দ্রুত বেগে পোর্ট থেকে বেরিয়ে গেল। পোর্ট অথরিটির সাথে কিছু যাচ্ছে, সেগুলো কমপ্লিট করে দ্রুত বের হতে হবে এখান থেকে। যাবার আগে মেয়েগুলোকে নির্দেশ দিয়ে গেল কোথায় কিভাবে স্বর্গকে পৌঁছাতে হবে। শীতের তীব্রতায় মোহিত নিজেকে এমনভাবে ঢেকে রেখেছে শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মোহিত দিক বিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনোভাবেই হৃৎপিণ্ডের লাফানো থামছে না। বুকে সূক্ষ্ম ব্যথার আলোড়ন সৃষ্টি করেছে স্পন্দন। এত মানুষের ভিড়ে হঠাৎই স্বর্গের চোখ যায় ডিপ ব্রাউন ট্রেন্স কোট পরিহিত এক যুবকের দিকে। চেহারা দৃশ্যমান নয়, গ্রে কালারের মাফলারে সে মুখ গলা ঢেকে রেখেছে, শুধু চোখগুলো বের করা। পরনে হালকা ব্রাউন সোয়েটার, ব্ল্যাক জিন্স আর বুটস। এই চোখের দৃষ্টি স্বর্গের বহু চেনা। সমুদ্রের স্বচ্ছ নীল জল রাশির মতো অক্ষিদয়ের মালিক তার মনের অনেক কাছে বাস করে। এই চোখের গভীরে সে তো কবেই ডুবে মরেছে, শুধু চোখের মালিককে জানানো হয়নি। পরক্ষণে সে মনকে বুঝ দেয়। সে এখানে কিভাবে আসবে? সবই তোর মনের ভ্রান্ত ধারণা স্বর্গ। তাকে পাবার লোভ আর করিস না। অবাধ্য মনের নিষেধ অমান্য করে। মরিচিকার পিছনে পিপাস্যত বেদু যেভাবে ছোটে সেইভাবে স্বর্গের ওই যুবকটির কাছে যাবার জন্য অন্তর পিপাস্যত হয়ে উঠল। মেয়েগুলো চোখ ফাঁকি দিয়ে যুবকটির কাজ ঘেঁষে দাঁড়ালো এবং হাত চেপে ধরল স্বর্গ। আকস্মিক কারো হাতের স্পর্শ পেতেই চমকে ওঠে মোহিত। সামনে দৃষ্টি নিক্ষেপ করতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ে অবদ্ধ নোনা জলের ধারা। অ্যাবাকান রাশিয়া ঘড়িতে সময় রাত 11টা বেজে 30 মিনিট, যা বাংলাদেশের সময় অনুযায়ী 3 ঘন্টা পিছিয়ে। চারপাশে পাকা গম ক্ষেতের বিস্তার। গমের শীষের উপর কুয়াশার আস্তরণ মাকড়সার জালের মতন মনে হচ্ছে। উত্তরীয় শৈত্যপ্রবাহ হাত পা জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় আকাশের চারটা ঝাপসা হয়ে মৃদু আলো ছড়াচ্ছে। হাওয়ার দাপটে গম ক্ষেতের উইন্ডমিলগুলো ক্যাচ ক্যাচ শব্দ তুলে ঘূর্ণায়মান হচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুনশান। মাঝে মাঝে অ্যাবাকান নদীর তীর থেকে বাইসনের হাড় হিম করা হুঙ্কার ভেসে আসছে। গম ক্ষেতের জমি থেকে সামান্য উঁচু ভূমিতে ছোট একটি দোতলা বিশিষ্ট কাঠের বাড়ি দেখা যাচ্ছে। সেখানে জ্বলছে মৃদু হলুদ আলো যুক্ত লাইট। বাড়িটির পাহারায় রয়েছে রাইফেল হাতে 7 জন তাগড়া জোয়ান ছেলে। প্রত্যেকের উচ্চতা গুনে গুনে 6 ফিট, সাথে জিম করা মাসেল যুক্ত বডি। এদের এক একজনের ঘুষির ওজন কমপক্ষে 250 থেকে 300 পাউন্ড হবে। এদের সামনে কোনো সাধারণ মানুষ শক্তিতে টিকতে পারবে না। বাড়িটির চারপাশ ঘিরে ফেলেছেন রাশিয়া গ্রাউন্ড ফোর্স। সকলের হাতে একটি করে AK-47 রাইফেল রয়েছে, যা বাড়িটির দিকে তাক করা, শুধু অপেক্ষা মেজরের সিগন্যালের। বিয়ার ক্রলিং করে সৌম্য মোহিতের নিকট এগিয়ে গেল। স্যার, পজিশন নেওয়া হয়ে গেছে, আপনি সিগন্যাল দিলেই শুট করব। মোহিত হাতের সাহায্যে ইশারা দিয়ে সৌম্যকে পজিশন হোল্ড করতে বলল। বাড়িটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে 50 জন আর্মি। তাদের লিডার মেজর নিকোলাস। প্রত্যেকের কানে একটি করে ব্লুটুথ ডিভাইস। মোহিতের কাছ থেকে সিগন্যাল পেলেই সরাসরি অ্যাটাক করবে, কিন্তু মোহিত এখনো কোনো সিগন্যাল দিচ্ছে না। MK4 রাইফেলটিকে রাইফেল স্ট্যান্ডের উপর রেখে 6x স্কোপটিতে দৃষ্টি নিবদ্ধ করে ভিতরের অবস্থা দেখে নিল মোহিত। এই রাইফেলটি মোহিত খুব ভালো চালাতে পারে। একসাথে 30টি গুলি লোড করা যায় এবং একটানা শুট করা যায়। শুটিং রেঞ্জও যথেষ্ট ভালো। মোহিত এখন যে পজিশনে আছে শত্রুপক্ষ তার থেকে 575 মিটার দূরে। এই রাইফেলের সহায়তায় সে 600 মিটার রেঞ্জের ভিতর গুলি ছুটতে পারবে। প্রথম শুটের টার্গেট বরাবর পৌঁছানোর রেকর্ড আছে মোহিতের। এজন্য একবার সে সেরা গোলন্দাজ এর পুরস্কারও পেয়েছিল। জীবনে খুব কম টার্গেটই মিস হয়েছে মোহিতের হাত দিয়ে। তবে আজ কেন মনে এত ভয়, এত অনিশ্চয়তা নিজের উপর? মানুষটি তার একান্ত ব্যক্তিগত বলেই কি মনে এত দ্বিধা, এত ভয়? বাংলাদেশ সময় অনুযায়ী ঘড়িতে বরাবর 1টা বেজে উঠল। আর্মি জেনারেলের কেবিনে বসে আছেন ব্রিগেডিয়ার জেনারেল নাফিস মাহমুদ, মেজর আদ্রিয়ান আহিয়াজ, 2 জন ক্যাপ্টেন, 2 জন লেফটেন্যান্ট। মোহিত সকালে তাদের ইনফর্ম করেছে স্বর্গকে রাশিয়াতে আনা হয়েছে এবং কোথায় রাখা হয়েছে মোহিত তা জানে।
আজ রাতেই মোহিত অপারেশন চালাবে। প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছে কখন এই মিশন শেষ হবে। মোহিতকে অর্ডার দেওয়া হয়েছে আহিয়ানকে কোনো প্রকার ক্ষতি পৌঁছানো ছাড়া দেশে ফিরিয়ে আনা, কিন্তু মিশন চলাকালে গুলি লাগলে সেটা ভিন্ন কথা। মোহিত কি আর্মি জেনারেল আদেশ পালন করবে? এবার নামাজে বসে আল্লাহর দরবারে মোনাজাতে অঝোর ধারায় কাঁদছেন তনুজা। ইয়া রাব্বুল আলামিন, আমি তো কখনো আমার নিজের জন্য তোমার কাছে কিছু চাইনি। নিজের স্বামী সন্তানের মঙ্গলের জন্য দোয়া চাওয়া কি অন্যায়? সন্তানের জন্য নাকি তোমার দরবারে দোয়া সমূহ দ্রুত কবুল হয়। আমি এক অসহায় মা, আমার সন্তানের সুরক্ষার জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি। আমার বাচ্চাটাকে সহি সালামত কোনো চোট পৌঁছানো ছাড়া আমার বুকে ফিরিয়ে দাও। গভীর রাত, কিন্তু স্বর্গের চোখে কোনো ঘুম নেই। স্বর্গ ঠিকই ছিল, স্বর্গের মন মিথ্যে বলেনি। পেয়েছে সেই অপরিচিত দেশে তার চেনা পরিচিত একান্ত ব্যক্তিগত পুরুষটির স্পর্শ, কিন্তু সেই স্পর্শ 1 মিনিটও স্থায়ী হয়নি। মোহিতের চোখে স্বর্গ দেখেছে, তার জন্য কাতরতা। স্বর্গ যখন অচেনা যুবক মনে করেও মোহিত ভেবে হাত চেপে ধরেছে, এই আশায় যে আল্লাহ, আমার জীবনে যদি কোনোদিন আমি একটা হলেও ভালো কাজ করে থাকি, সেই কাজের উসিলায় এই ছেলেটাকেই মেজর মুহিত বানিয়ে দাও। মৃত্যুর আগে হলেও আমি একবার তাকে আমার হৃদয়ে তার জন্য জমানো অভিব্যক্তিগুলো বলতে চাই। অচেনা যুবক ভেবেও স্বর্গ সেই ছেলেটির হাত চেপে ধরে বলেছিল, আমি জানি না আপনি কে, তবে আপনাকে আমার বহু জন্মের চেনা পরিচিত কাউকে মনে হচ্ছে। আপনার চোখ আমি অন্তত কাল ধরে চিনি। আপনার শরীরের এই ঘ্রাণ আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। জানি না আমাদের আর কখনো দেখা হবে কিনা। আমি আর কখনো আপনাকে পাবো না মেজর। আহিয়ান আমাকে আপনার থেকে আলাদা করে দেবার জন্য এখানে তুলে এনেছে। বলেই ফুঁফিয়ে উঠল স্বর্গ। কান্না মিশ্রিত কণ্ঠে আবার বলে উঠল, মেজর মুহিত, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই হৃদয়ে শুধু আপনারই বসবাস। আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন আপনার নামে উৎসর্গ করলাম মেজর। কথাগুলো শুনে মোহিতের হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হলো। এভাবে সে স্বর্গের দেখা পাবে ভাবতেও পারেনি। কদিনে মেয়েটা শুকিয়ে পুতুলের ন্যায় হয়ে গিয়েছে। উজ্জ্বল হলুদাভ মুখের অবয়ব পাংশু বর্ণ ধারণ করেছে। মলিনতায় ঢেকে গেছে সকল চাঞ্চলতা। এখন স্বর্গকে দেখছে মোহিত। স্বর্গের এহেন দুর্দশা নিজ চোখে দেখতে পেয়ে মোহিতের চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পড়ল অশ্রুকণা। সে স্বর্গকে বুকে জড়িয়ে ধরার আগেই মেয়েগুলো স্বর্গের কোমরের কাছে পিস্তল চেপে ভিড়ের ভেতর ঠেলে নিয়ে চলে যায়। মেয়েগুলোকে কোনো গ্যাংয়ের সদস্য মনে হয়েছে মোহিতের। প্রত্যেকের হাতে একটি করে ট্যাটু ছিল, সেম ডিজাইনের। ট্যাটুগুলো মোহিত আগেও একবার দেখেছে, কিন্তু কোথায় দেখেছে এখন মনে করার সময় নয়। স্বর্গকরুণ চেহারায় যতক্ষণ পর্যন্ত মোহিতকে দেখা গিয়েছে ততক্ষণ দেখে নিয়েছে প্রাণ ভরে। এত কাছে পেয়েও মোহিত স্বর্গকে হারিয়ে ফেললো ভাবতে ভেতর থেকে চিৎকার করে কান্না আসলো। ছেলে মানুষের যখন তখন কান্না করাও বেমানান। কান্নাগুলো মোহিত নিমেষেই গিলে ফেললো। ক্রোধে মোহিতের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ঘাড় রগগুলো ফুলে উঠল। চোখ দুটো আগ্নেয়গিরির লাভার মতো লাল বর্ণ ধারণ করলো। দ্রুত দৌড়ে মেয়েগুলোকে ফলো করার চেষ্টা করলো, কিন্তু আর খুঁজে পেল না। মোহিত দিক বিদিক শূন্য হয়ে জিপের কাছে এসে জিপ স্টার্ট দিয়ে সোজা ক্যাম্পে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখতে পেল ধরে আনা ছেলেগুলো সম্পর্কে কোনো খারাপ রেকর্ড পাওয়া যায়নি বলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। ছেলেগুলো বন্দরে মানুষের মাল বহন করে জীবিকা নির্বাহ করে। ছেলেগুলো ক্যাম্প ক্রস করবে এমন সময় মোহিতের নজর যায় পাশে থাকা ছেলেটির হাতের দিকে। তার হাতে ওই মেয়েগুলোর মতো সেম ট্যাটু। ট্যাটুর রহস্য বুঝতে ন্যানোসেকেন্ড সময়ও লাগলো না চৌকাশ বুদ্ধিদীপ্ত মেজরের। কোমরে গুজে রাখা রিভলভারটি দ্রুত বের করে ছেলেটির হাঁটু বরাবর তাক করে শুট করে দিল। অতর্কিত হামলায় পাশে থাকা ছেলেটি হুড়মুড়িয়ে কেঁদে উঠল। গলিয়া চিৎকারের শব্দে নিকোলাস দৌড়ে এসে কারণ জিজ্ঞেস করলে মোহিত সব খুলে বলে তাকে। সাথে সাথেই ছেলে দুটোকে আবার বন্দি করে নেয় আর্মি ফোর্স। তাদের উপর রিমান্ড জারি করা হয়। টর্চার সেলের ভেতর ঢুকিয়ে নানান পাশবিক নির্যাতন করা হলো ছেলে দুটোকে। একদিকে গুলি পায়ে যান চলে যাবার মতো ব্যথা, অন্যদিকে এমন টর্চার সহ্য করতে না পেরে হড়বড় করে সব বলে দিল ছেলে দুটো। আহিয়ান চৌধুরী আহির রাশিয়াতে গড়ে তুলেছে পাপের সাম্রাজ্য। সুন্দরী মেয়েদের ধরে এনে চড়া দামে বিক্রি করে দেয় রাশিয়ান পতিতালয়। স্বদেশী মেয়েদের চাইতে বাহিরের মেয়েদের প্রতি ইন্টারেস্টেড এদেশের মানুষ। যৌন কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের অমানসিক নির্যাতন করা হয় মেয়েগুলোকে। ব্যথায় কাতর হয়ে মেয়েগুলো যখন হাউমাউ করে গড়াগড়ি দিয়ে কাঁদে, নেশায় বুধ হওয়া অমানুষগুলো সেগুলো তৃপ্তির সাথে উপভোগ করে। এটাই এক ধরনের আনন্দ তাদের কাছে। এ পর্যন্ত আহিয়ান 2000-এর বেশি এমন মেয়ে এই দেশে নিয়ে এসেছে। ছেলেগুলো বিভিন্ন নিরাপত্তার সাথে কোনো ঝামেলা ছাড়াই আর্মি পুলিশের চোখ ফাঁকি দিয়ে মালবাহী কার্গোতে করে বিভিন্ন শহরে পৌঁছে দেয়। শুধু তারাই নয়, বড় বড় পোর্ট অফিসার পর্যন্ত আহিয়ানের সাথে যুক্ত।
এজন্য দীর্ঘদিন ধরে সে কোনো আইনি ঝামেলা ছাড়াই নির্দ্বিধায় বাধাহীনভাবে কাজগুলো করে যাচ্ছে। ছেলে দুটো আরো বলল, নিজের একান্ত মনোরঞ্জন করার জন্য কোনো মেয়ে তুলে আনলে তাদের নিয়ে যায় তার অ্যাবাকালনের আস্তানায়। সারা রাত ফুর্তি করে মেয়েগুলোকে নিয়ে বিক্রয় করে দেয়, না হলে জ্যান্ত পুঁতে ফেলে। ওই ফার্ম হাউসে তার একটি অ্যালপাইন ডাচবাস কুকুর আছে। দীর্ঘদিন ভোগ করার পর যেই মেয়েগুলোর প্রতি তার ঘেন্না ধরে যায়, তাদের হত্যা করে ওই কুকুরের খাবার পরিণত করে। আহিয়ান সম্পর্কে ছেলে দুটোর মুখে এমন লোমহর্ষক বর্ণনা শুনে বুকের ভেতর মুচড়ে ওঠে মোহিতের। সে আর এক মুহূর্তের জন্য দেরি করতে চায় না। ছেলে দুটোর থেকে ঠিকানা নিয়ে নিকোলাস চলে যায় জেনারেলের কাছে। মিশন স্টার্ট করার জন্য আর্মড ফোর্স দরকার। অস্ত্র, গোলাবারুদ, ম্যাগাজিন এসবেরও প্রয়োজন রয়েছে। অফিসের সকল পেপারে জেনারেল সাইন করলে মিশনে যাবার অনুমতি পাবে। বাংলাদেশে কল করে মোহিত নাফিস মাহমুদকে সবকিছু জানায়। এখানকার ডিপার্টমেন্ট রাশিয়ান আর্মড ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করে সকল ধরনের হেল্প করতে। অবশ্যই হাসি মুখে নিকোলাস সাইন করা পেপার নিয়ে মোহিতকে বলে, আমরা আজ রাতেই অপারেশন স্টার্ট করতে পারবো। মোহিত হাতের ইশারায় সকলকে মিশন স্টার্ট করার সিগন্যাল দিল। নিকোলাস ব্লুটুথের মাধ্যমে সকলকে ওকে জানিয়ে দিল এবং হাতের সাইন দিয়ে বুঝালো কভার দ্য এরিয়া। প্রথম শুটটা মোহিত তার রক্ষী ছেলেটাকে করলো। হঠাৎ গুলির শব্দ শুনে ভয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে রইল স্বর্গ। দ্বিতীয় শুট করার আগে ওপাশ থেকেও পাল্টা হামলা এলো। এরপর শুরু হলো পাল্টাপাল্টি হামলা। ওপাশের আক্রমণে দুটো সোলজার গুরুতর আহত হলো। মোহিত গুলি লোড করে আবার রাইফেল তাক করলো। মিনিটের ব্যবধানে দুটো ছেলেকে আহত করলো মোহিত। হাতে গুলি করে দিয়েছে তাদের। বেঁচে থাকবে ঠিকই, কিন্তু গুলি চালাতে পারবে না। বাকি রইল আর 4 জন। রাশিয়ার আর্মির রণদক্ষতার কাছে টিকতে পারল না ছেলেগুলো। কাঠের বাড়িটির পেছনের সাইডে চলে গেল সৌম্য। ভেতরের পরিস্থিতি কি চলছে তা বোঝা দরকার। আহিয়ান কেবলই ড্রিঙ্কস করার জন্য নিজের ফেভারিট ব্র্যান্ডের বোতলে ছিপি খুলেছে। এরই মধ্যে এমনই গোলাগুলি তার সহ্য হলো না। মুখে বিশ্রী গালি উচ্চারণ করে রিভলভার নিয়ে সেও বেরিয়ে গেল। যেই গম গাছগুলো ঘণ্টাখানেক আগেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেগুলো এখন মাটির সাথে মিশে আছে আর্মিদের বুটের চাপে। সৌম্য মোহিতকে ঘরের ভেতরে ঢুকে যাওয়ার জন্য ইশারা করলো। বুকে আর কনুইয়ে ভর দিয়ে ক্রোলিং করে মোহিত কাঠের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। বাইরের প্রতিরক্ষার জন্য নিকোলাস আর ভলতেয়ার রয়েছে। সামনে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, যে কোনো সময় বিপদ হতে পারে। ঘরটির পেছনের দিকে একটি জানালা আর বেলকনি আছে, তাতে বেয়ে বেয়ে উঠে দোতলায় উঠে যেতে হবে। ভেতরে আহিয়ান আর দুটো মেয়ে ছাড়া আর কেউ নেই। বাকি সবাই বাহিরে আহিয়ানকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। হঠাৎই আহিয়ানের চোখ যায় রুমের পেছনের জানালা বরাবর বেলকনির দিকে। মানুষটিকে বুঝতে 1 মিনিটের সময় লাগলো না আহিয়ানের। রাগে বোধশক্তি হারালো আহিয়ান। মোহিতকে মেরে ফেলার জন্য বন্দুক তাক করলো আহিয়ান। মরার জন্য শেষ পর্যন্ত রাশিয়া পর্যন্ত চলে এলি মেজর? আহিয়ানের মুখে বাংলায় মেজর সম্বোধন শুনে দিক বিদিক হারিয়ে দৌড়ে নিজের জন্য বরাদ্দকৃত রুম থেকে বেরিয়ে এলো স্বর্গ। মোহিত ধীর পায়ে আহিয়ানের দিকে এগিয়ে আসছে। তার হাতেও আহিয়ানের দিকে তাক করা রাইফেল। হঠাৎই আহিয়ান বিবেক হারিয়ে ট্রিগার চেপে ধরল। স্বর্গ আহিয়ানকে বাধা দিতে দৌড়িয়ে আহিয়ানের কাছে উপস্থিত হলো, কিন্তু ভাগ্য আহিয়ানের সহায় হলো না। রিভলভার থেকে কোনো গুলি বের হলো না, কারণ গুলি শেষ হয়ে গিয়েছে। আহিয়ান দ্বিতীয়বার ট্রাই করেও ব্যর্থ হলো। এবার আহিয়ান পাশে থাকা মদের বোতলটাকে দেয়ালের সাথে বাড়ি দিয়ে ভেঙে সেই ভাঙা অংশ স্বর্গার গলায় ছিঁড়ে বলল, খবরদার মেজর, 1 পা আগালে তোর প্রিয়সী বাঁচবে না। হাত উপরে তোল, হাত উপরে তোল, রাইফেল ফেলে দে। ভালোই ভালোই মেজর মোহিত। সৌম্য উপরে এসে স্বর্গের এহেন অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আহিয়ান আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, বন্দুক নিচে নামা শালা, 2 টাকার ক্যাপ্টেন। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে নিকোলাস আর ভলতেয়ার সব শুনতে পাচ্ছিল, কিন্তু কিছুই বুঝে উঠতে না পেরে ব্যালকনির দিকে অগ্রসর হয়। সৌম্য টের পেয়ে বলে ওঠে, ফ্রিজ। এরপর হ্যান্ড সাইনের মাধ্যমে বুঝিয়ে দেয় যে ভেতরে এনিমি। নিকোলাস কৌশলে আহিয়ানের অবস্থান বুঝে ধীরে ধীরে সরে গিয়ে দূরে গিয়ে পজিশন নেয়। এদিকে মোহিত স্বর্গকে ছেড়ে দেওয়ার জন্য আহিয়ানকে অনুরোধ করে যাচ্ছে। আহিয়ান চৌধুরী, ভালোই ভালোই আত্মসমর্পণ করুন। হাতে আইন তুলে নেবেন না। আমরা আপনাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে যাব। আপনাকে ধরে নেওয়ার জন্য আমাদের কাছে অর্ডার আছে। মেজর জেনারেলের মেয়েকে ছেড়ে দিন। আহিয়ান আরো জোরে স্বর্গের গলায় ভাঙা বোতল চেপে ধরছে। তাকে নিতে হলে এই মেয়ের লাশ ক্রস করে তার কাছে আসতে হবে।
হঠাৎই ব্যথায় স্বর্গ কোকিয়ে উঠল। আহিয়ান বোতল এতটাই জোরে চেপে ধরেছে যে তার গলার ভেতরে তা বিঁধে রক্ত বের হচ্ছে। সৌম্য আহিয়ানকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও কোনো ফল পেল না। হঠাৎই আহিয়ান দেখতে পেল তার বুকে অনেকগুলো গান টার্গেট লাইট। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিলে সে মরলে স্বর্গকে নিয়েই মরবে। যে জিনিস আহিয়ানের হাতে এসেছে সেই জিনিস কেউ ফিরিয়ে নিতে পারবে না। আহিয়ানের ভান্ডার শুধু প্রাপ্তিতে পরিপূর্ণ থাকবে। মোহিত স্বর্গকে চোখের ইশারায় আহিয়ানের হাতে কামড় বসাতে বলল। চোখের ইশারা পেতেই স্বর্গ আহিয়ানের হাতে কামড় বসিয়ে দেয়। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে স্বর্গের চুলের মুঠি ধরে গালে কষিয়ে এক চড় মেরে দেয় আহিয়ান। টাল সামলাতে না পেরে স্বর্গ মোহিতের উপর পড়ে যেতে নিলে মোহিত তাকে এক হাতের সাথে আগলে নেয়, অন্য হাত দিয়ে গান পয়েন্ট করে। হঠাৎই দুটো ছেলে রুমের ভেতর প্রবেশ করে মোহিতার সম্মুখে বন্দুক তাক করে। বাইরে থেকে অনবরত গুলি ছুটতে থাকে নিকোলাসের টিম। হঠাৎই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। মোহিত হেঁচকা টানে স্বর্গকে কোলে তুলে নেয়। স্বর্গ দুহাতে মোহিতের গলা জড়িয়ে ধরে, দুপা দিয়ে কোমর জড়িয়ে মোহিতের বুকের সাথে লেপ্টে রইল ছোট বাচ্চাদের মতো। হঠাৎই মোহিত উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, স্বর্গ, যা কিছুই হয়ে যাক আমাকে এভাবেই ধরে রাখবেন, নড়বেন না। স্বর্গ বিড়াল ছানার মতো গুটিয়ে রইল মোহিতের কাঁধে মাথা রেখে। মোহিত এবার দুহাতে রাইফেল ধরে সম্মুখে অর্ডার দিল, ক্যাপ্টেন কভার মি। ছেলে দুটোকে নিকোলাস আর ভলতার গুলি করে ঝাঁঝরা করে দিল। অসহায়ের মতো পড়ে রইল আহিয়ান একা। সিঁড়ি বেয়ে সতর্কতার সহিত বন্দুক তাক করতে করতে নিচে নেমে এলো মোহিত। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে নিকোলাসকে জানালো, মিশন সাকসেস, অ্যারেস্ট হিম। চারপাশে লাইটস, ক্যামেরার ঝলকানি। সাধারণ মানুষের চাইতে যেন রিপোর্টার্সের সংখ্যাই বেশি। আহিয়ানকে হ্যান্ডকাপ লাগিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে শেল্টারের সাথে ঢাকা এয়ারপোর্ট থেকে আর্মিদের স্পেশাল গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু চারপাশে ক্রুব্ধ জনতা। কেউ পাথর ছুঁড়ে মারছে, কেউ স্যান্ডেল ছুঁড়ে মারছে, কেউ বাবার ডিম। টিভিতে নিজের ছেলের এমন দুর্দশা দেখে টিভি বরাবর রিমোট ছুঁড়ে মারলেন আশরাফ চৌধুরী। রিমোটের আঘাতে নিমেষেই ডিসপ্লে নষ্ট হয়ে গেল বিদেশ থেকে আনা ব্র্যান্ডেড টিভিটার। তার তিলে তিলে গড়া সম্মান, ভালো মানুষের মুখোশ, প্রতিপত্তি জানোয়ার নিমিষে নষ্ট করে দিল। স্ক্যান্ডালটাকে আগেই খুন করে দিলে আজকে আর এই দিন দেখতে হতো না। মানুষের সামনে সম্মানহানি, ছেলে সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব, এসব এড়াতে মিথ্যে নাটকের ভান ধরা ছাড়া কিচ্ছু করার নেই। বজ্জাত রিপোর্টারদের কথা না বললেই নয়, প্রথম প্রশ্নই করে বসবে, আপনার ছেলে এত অপকর্ম করেছে, আপনি একজন বাবা হিসাবে কিছুই জানেন না? মিথ্যে গুজব জুড়ে দিয়ে বিভিন্ন হেডলাইন বানিয়ে খবর প্রচার করবে। শেষে দেখা যাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে। নিউজ পোর্টালগুলোতে সাংবাদিকরা একে একে বিভিন্ন খবর বিভিন্নভাবে বলে যাচ্ছে। বিশিষ্ট সমাজসেবী আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আহিয়ান চৌধুরী, আহির ধূর্ততার সহিত মেজর জেনারেলের নাফিস মাহমুদের মেয়েকে রাশিয়াতে পাচার করে দেওয়ার জন্য অপহরণ করেছে। টানা ৪৫ দিনের আর্মি অভিযানে রাশিয়ান আর্মির সহায়তায় সিএমএইচ এর এই নব্য মেডিকেল অফিসারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিদের রেকর্ড করা রাশিয়ান ছেলেগুলোর জবানবন্দিগুলোকে মিডিয়া আরো রসিয়ে রসিয়ে প্রচার করলো। আরো বলল, ছেলের এহেন কুকুরটি সহ্য করতে না পেরে বাবা আশরাফ চৌধুরী হার্ট অ্যাটাক করে ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন জবানবন্দি, মেডিকেল টেস্ট করার পর স্বর্গকে বাসায় আনা হয়েছে। মেয়েকে জড়িয়ে ধরে তনুজা আকুল হয়ে কেঁদে কেঁদে মেয়ের চোখে মুখে চুমু খাচ্ছেন। মোহিতকে জড়িয়ে ধরে নাফিস শুধু পিঠ হাতিয়েই যাচ্ছেন। মোহিত আজ তার প্রাণ তার হাতে ফিরিয়ে দিয়েছে। এই বিনিময়ে মোহিত যা চাইবে নিজের জীবন বাজি রেখে হলেও মামা হিসেবে নাফিস মাহমুদ মোহিতকে সেটাই দিয়ে দিবে। মিসেস তারিন অবুঝের মতো শুধু চেয়েই রইলেন, কিছুই তার বোধগম্য হলো না। সুখ দৌড়ে এসে স্বর্গকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, মাফ করে দে আপু, আর কখনো তোর পিছনে লাগবো না। গুড বয় হয়ে লেখাপড়া করব, আর তোকে দেখাশোনা করব। পরিবারের মানুষের এহেন শোচনীয় অবস্থা দেখে ফুফিয়ে কেঁদে উঠল স্বর্গ। বাবা মা ভাইকে ছাড়া সেও অনেক কষ্ট পেয়েছে অজানা অচেনা পরিস্থিতিতে। সে আবার নতুন জীবন পেয়েছে মোহিতের জন্য। স্বর্গ মনে মনে নিজের সমস্তটা মোহিতের জন্য উৎসর্গ করলো। পিউকে চমকে দিতে সৌম্য নিজে এসেছে পিউয়ের ক্যাবিনে। পিউ কোনো এক ভাবনায় ডুবে রয়েছে। সৌম্য গলা খাকারি দিল। পিউ আনমনে জিজ্ঞেস করলো, কি সমস্যা, খুলে বলুন। সমস্যা তো অনেক ম্যাডাম, আপনি কয়টার মেডিসিন প্রেসক্রাইব করবেন? পরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছতেই বসা থেকে দাঁড়িয়ে গেল পিউ। সামনে দাঁড়ানো নিজের একান্ত ব্যক্তিগত পুরুষটিকে দেখে চেয়ার থেকে দৌড়ে সৌম্যের বুকে আশ্রে পড়ল। এতদিনে জমিয়ে রাখা কষ্ট বাঁধ ভাঙা অশ্রুতে ধুয়ে মুছে গেল। সৌম্যকে দুই হাতে জড়িয়ে ধরে জানালো নানান অভিযোগ। আপনি বড্ড নরম মনের মানুষ পিউ, এত নরম হলে কিভাবে চলবে?
মানুষ তো আপনাকে সহজে ভেঙে দিয়ে চলে যাবে। পিউ সৌম্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। পিউয়ের মনে হচ্ছে ছেড়ে দিলেই সৌম্য আবার পালিয়ে যাবে। পিউকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সৌম্য বলে উঠল, আপনি জানেন না দূরত্ব ভালোবাসা বাড়ায়? না, আমি জানি না, জানতেও চাই না। পিউয়ের সাবলীল উত্তর। মুস্কি হেসে পিউয়ের কপালে গাঢ় চুমুর পরশ আঁকে সৌম্য। যত দুপুর গড়াচ্ছে সূর্যের তেজ হু হু করে বাড়ছে। বাইরে একদণ্ড টেকা যাচ্ছে না। সূর্যের উত্তাপে মাটিসহ মরুভূমির বালুর মতো উত্তপ্ত হয়ে আছে। কোনো ফাঁকফোকর গলিয়েও ধরণীতে কোনো হাওয়া বইছে না। পাখপাখালি পর্যন্ত গাছের পাতার চিপায় ঘাপটি মেরে বসে আছে। মাঝে মাঝে দু একটা কাকের কাকা ডাক শোনা যাচ্ছে। একদিকে প্রচুর গরমের ভেতর জার্নি করে এসেছে, তন্মধ্যে খাবারের অনিয়ম, ভয়ভীতি, অনুপযোগী পরিবেশ সব মিলিয়ে স্বর্গের অবস্থা নাজুক। বাসে এসেই সে হড়ভড় করে বমি করে দিল। মাথা চক্কর দিয়ে উঠছে বারবার। তনুজা ধরে ধরে দুর্বলতায় স্বর্গের বেডরুমে স্বর্গকে এনে শুয়েই দিলেন আর নিজে চলে গেলেন স্যুপ বানাতে। শরীরে শক্তি পাচ্ছে না স্বর্গ। এই মুহূর্তে ভিটামিন স্যালাইন পুশ করা জরুরি। নিজের ফোন, ওয়ালেট, ব্যাগ সবকিছু হারিয়ে গেছে স্বর্গের। আহিয়ানের দুর্ধর্ষতার কথা মনে পড়তেই শরীর শিউরে উঠল স্বর্গের। হঠাৎই স্বর্গের শয়নকক্ষের দরজা খুট করে খুলে গেল। রুমে প্রবেশ করলো মুহিত। মুহিতকে দেখে বুকের ধুকবুকানি বেড়ে গেল স্বর্গের। মনে হচ্ছে এখনই লাভ অ্যাটাক এসে যাবে। মুহিতের আর্মি ইউনিফর্মের আকর্ষণীয় রূপে স্বর্গ ভুলে গেল চোখের পলক ফেলতে। উফ, কে বলেছে এই বেটাকে এত সুন্দর হতে? এই বেটা রাস্তায় চলাফেরা করে কিভাবে? মেয়েরা কি তাকে নজর দিয়ে গিলে খায় না? শোয়া থেকে উঠে বসতে চাইল স্বর্গ, কিন্তু শরীর সায় দিল না। বসা মাত্র মাথা ঘুরে উঠল। আউচ বলে মৃদু শব্দ করে আবার ধপ করে শুয়ে পড়ল স্বর্গ। মোহিত বিচলিত হলো। দৌড়ে স্বর্গের কাছে এসে দুটো বালিশ উঁচু করে দুই বাহু ধরে স্বর্গকে শুয়ে দিল। মোহিত এতটাই স্বর্গের কাছে চলে এলো যে দুজন দুজনের হার্টবিট শুনতে পাচ্ছে। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। এতটা কাছে তার প্রেয়সী। বুকের ভেতর অবাধ্য ইচ্ছে আন্দোলন করে বাইরে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। নিজেকে ভয়াবহ শাসিয়ে সরে আসতে চাইল মোহিত। অমনি খপ করে শার্টের কলার ধরে ফেলল স্বর্গ। প্লিজ নড়বেন না মেজর। আপনার হৃদয় স্পন্দন শুনতে আমার ভালো লাগছে। আপনি আমার কাছে থাকলে আমার ভালো লাগে, নিজেকে সেফ মনে হয়। বলতে বলতে স্বর্গ মোহিতের গালে আঙুল ছুঁয়ে ছুঁয়ে ঠোঁটের কাছে আনলো। দুই আঙুলের সহায়তায় মুহূর্তের টকটকে লাল ঠোঁটে টিপ ধরল স্বর্গ। আবেশে চোখ বন্ধ করে ফেলল মোহিত। কণ্ঠ খাদে ফেলে বলে উঠল, নিজেকে কন্ট্রোললেস লাগছে স্বর্গ। আমি অনেকক্ষণ ধরে সবকিছু আয়ত্তে আনার চেষ্টা করছি। প্লিজ আমাকে সীমানা পার হতে বাধ্য করবেন না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরবেন মেজর। স্বর্গের আকুল নিবেদন। কিভাবে মানা করবে নিজের মোহিনীর এমন আবদার? মোহিত পারল না স্বর্গের আকুতি ফিরিয়ে দিতে। দুহাত দিয়ে জড়িয়ে চেপে ধরল বুকের সাথে। স্বর্গ মোহিতকে এমনভাবে চাপড়ে ধরল যেন কেউ চাইলেও আর তাদের আলাদা করতে না পারে। মোহিতের মনে হচ্ছে এই মুহূর্তে স্বর্গকে সে যদি বুকের ভেতর পুড়ে ফেলতে পারত, তাহলে বুকের ভেতর যে উত্তাল দাবানলের সৃষ্টি হয়েছে সেটা নিভে যেত। আপনাকে ভালোবাসি মোহিত। আপনি আমার ভালো লাগার একমাত্র ঔষধ। আপনি কাছে আসার পর থেকে আমার সকল ক্লান্তি, খারাপ লাগা উধাও হয়ে গেছে। আপনি কি সবসময় এইভাবে আমার পাশে থাকবেন মেজর? দুহাতের তালুতে স্বর্গের মুখের আদল ধরে নাকে ছোট করে একটি চুমু দিয়ে মোহিত আদর স্বরে বলে উঠল, যেভাবে চাইবেন সেভাবেই আমি আপনার পাশে থাকবো স্বর্গ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আহিয়ানকে ফাঁসির আদেশ ধার্য করেছে। আশরাফ চৌধুরীর কাছে পুলিশ মারফত খবর পাঠানো হলো সে যেন একবার হলেও তার পুত্রকে দেখতে আসেন। হাসপাতালে বেডে শুয়ে শুয়ে নাকি সুরে কেঁদে খবর পাঠালেন, যেই ছেলে তার দেশ ও দেশের মানুষের ক্ষতি পৌঁছায়, সে আর যাই হোক, সে আশরাফ চৌধুরীর ছেলে হতে পারে না, কখনোই না। আমার এই জীবদ্দশায় আমি জেনে বুঝে কোনোদিন কোনো একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। আমার ছেলে কিনা বলেই কান্নায় ভেঙে পড়লেন আশরাফ চৌধুরী। যেসব মেয়েগুলোকে আহিয়ান পাচার করেছে এবং নির্মমভাবে হত্যা করেছে তাদের পরিবারের কাছে সংবাদ মাধ্যমে মিডিয়ার সামনে ক্ষমা চাইলেন। আদালত যাতে দ্রুত তার ফাঁসি দিয়ে দেয় এটা নিয়েও তিনি কঠোর মতবাদ জানালেন। যেই ছেলে বাবার আদর্শে মানুষ হতে পারেনি, যেই ছেলে অপকর্মে লিপ্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষতি করে বেড়াচ্ছে, সেই ছেলের বেঁচে থাকার হক নেই। আশরাফ চৌধুরীর কান্নায় সারা দেশের সাধারণ জনগণের চোখেও জল এসে গেল। এই না হলে আদর্শ বাবা? এমন ভাবা ঘরে ঘরে হওয়া উচিত। সবাই আশরাফ চৌধুরীকে তালি সমেত বাহবা জানালো।
জেলে বসে বসে আহিয়ান জীবনের হিসেব করছে। তার বয়স যখন 6 বছর তখন সে তার মাকে তার বাবার হাতে খুন হতে নিজ চোখে দেখেছে। শুধু তাই নয়, এ বিষয়ে আহিয়ান যদি কাউকে কিছু জানিয়ে দেয় তাহলে তাকেও মায়ের মতো গলা টিপে চিরজীবনের মতো চুপ করিয়ে দেবে বলে হুমকি দিয়েছে। মাটি ভালোবাসাহীন আহিয়ান বড় হয়েছে হেল্পিং হ্যান্ডের হাতে। বাবা আশরাফ চৌধুরী প্রতিদিন নিত্য নতুন মেয়ে নিয়ে এসে বাসায় ফুর্তি করে বেড়াতো। বাবার শয়নকক্ষে অন্য একটি মেয়ের যৌন চিৎকার আহিয়ানকে প্রচুর কষ্ট দিত। প্রথম সে দোকান চেপে ধরে কান্না করত, মাঝে মাঝে আলমারির ভেতরে লুকিয়ে পড়ত। আশরাফ চৌধুরী প্রায় নেশায় বুঁদ হয়ে আহিয়ানকে প্যান্টের বেল দিয়ে পেটাতো। বাবার হাত থেকে রক্ষা পেতে আহিয়ান তার বাবাকে প্রতিশ্রুতি দেয় উনি যেভাবে চাইবেন আহিয়ান সেইভাবেই নিজেকে প্রকাশমান করবে। তবে আজ কেন তার বাবার তার প্রতি এত ঘৃণা? এটা কি ঘৃণা নাকি নিজেকে বাঁচানোর নতুন নাটক? আহিয়ানের 31 বছরের জীবনে সে কখনো দেখেনি আশরাফ চৌধুরীকে সামান্যতম বুকে ব্যথা অনুভব করতে। তবে এক রাতের ব্যবধানে হার্ট অ্যাটাক এসে গেল। আশরাফ চৌধুরীর সাজানো নাটক বুঝতে পেরে কষ্টে বুক ফেটে কান্না এলো আহিয়ানের। সে তো বলেনি টাকার বড়াই দেখিয়ে তাকে এখান থেকে মুক্ত করতে। সে শুধু চেয়েছে তার বাবা তার শেষ সময় এসে তাকে একবার হলেও দেখে যাক, মমতা মাখা হাতটা মাথায় রেখে দুটো ভালো ভালো কথা বলে সান্ত্বনা দিয়ে যাক। গড়িয়ে পড়া জল আঙুলের সাহায্যে মুছে টোকা দিয়ে দূরে ছুঁড়ে ফেললো আহিয়ান। এরপর উঠে দাঁড়ালো, পাশে থাকা কারারক্ষীকে কাছে ডাকলো। কেটকেটে কণ্ঠে কারারক্ষী বলে উঠল, কি চাও? আহিয়ান বাঁকা হেসে বলল, মেজর মুহিত ওয়াসিফ। পুষ্টিকর খাবার, ইনজেকশন, ভিটামিন, স্যালাইন আর বেড রেস্টের প্রভাবে কয়েকদিনে অনেকটা সুস্থ হয়ে উঠেছে স্বর্গ। ঘরে বসে থাকতে তার একদম ভালো লাগছে না। বাইরে যাবার জন্য মন হাঁসফাঁস করছে। সুখ চলে গেছে গতকাল। নাফিস মাহমুদ দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়েছেন, উঠবেন সে সন্ধ্যায়। কোয়ার্টারের মাঠটাতে হেঁটে বেড়াতে পারলে ভালো লাগতো। বিকেলে ছোট ছোট বাচ্চারা কেউ সাইকেল চালায়, কেউ দৌড়াদৌড়ি করে, কেউ ব্যাডমিন্টন খেলে, কেউ বা আবার বসে বসে আড্ডা দেয়। প্রত্যেকটা অফিসারের বাংলোর সামনে সুসজ্জিত ফুলের বাগান দেখলেই মন ভরে যায়। সাথে কচি নরম ঘাস। মাঝে মাঝে স্বর্গের মনে হয় সে যদি গরু হতো তাহলে মাঠের সব ঘাস একদিনে সাবার করে ফেলতো। বিশেষ করে জেনারেলের বাংলোর সামনের ঘাসগুলো। মনের সকল ভাবনাকে একপাশে সরিয়ে স্বর্গ তার কক্ষ পরিত্যাগ করে ড্রয়িং রুমে নেমে আসলো। সেখানে কাউকে পরিলক্ষিত হলো না। সোফায় ধপ করে বসে পড়ল স্বর্গ। আজকের বিকালটা তার কাছে সাংঘাতিক অলস মনে হচ্ছে। সোফায় হেলান দিয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে হঠাৎ মোহিতের কথা মনে পড়ল তার। মোহিতের আজ অফডে, ওকেই তো নিয়ে যাওয়া যাবে। ভাবনাটা মাথায় আসতেই ইয়াস বলে তুড়ি মারল স্বর্গ। যেই ভাবনা সেই কাজ। পা টিপে টিপে স্বর্গ মোহিতের কক্ষের দিকে অগ্রসর হলো। মোহিতের দরজার সামনে এসে দুরু দুরু বুকে ঠক ঠক শব্দ করল স্বর্গ। বিছানায় বসে ল্যাপটপে কিছু ব্যক্তিগত কাজ সারছিল মোহিত। হঠাৎ দরজায় নখের শব্দে কাজে ব্যাঘাত ঘটল। এই টাইমটাতে মামা মামি দুজনেই ঘুমায়, আর মা তো কখনোই আসে না। মোহিতই কাজের ফাঁকে গিয়ে মায়ের সাথে সময় কাটায়। তাহলে কে আসলো? কাজ বাদ দিয়ে ল্যাপটপ অফ করে বসা থেকে উঠে দাঁড়ালো মোহিত। খুট করে দরজা খুলে স্বর্গকে নিজের রুমের দরজার সামনে দেখে ঠান্ডা সমীরণ বয়ে গেল মোহিতের প্রাণে। না চাইতেও ঠোঁটে ফুটে উঠল প্রশস্ত হাসি। স্বর্গ মেরুন রঙের একটি কুর্তি পরেছে, সাথে ম্যাচিং করা প্লাজাও, গলায় ঝোলানো স্কার্ফ, ঘাড় সমান বাদামি চুলগুলো দুপাশে ছাড়া। মুখে কোনো প্রসাধনের ছোঁয়া নেই, তবুও তাকে পৃথিবীর সবচেয়ে মোহনীয় মনে হয় মোহিতের। স্যালাইনের প্রভাবে মুখটা গুলোমুলো লাগছে। মোহিতের মনে হলো মেয়েটাকে একটা টুপ করে চুমু খেয়ে ফেললে মন্দ হয় না। কিন্তু চাইলেই কি মেজর জেনারেলের মেয়েকে যখন তখন চুমু খাওয়া যাবে নাকি? মনকে বহু থুমকি ধামকি দিয়ে নিজেকে স্বাভাবিক করলো মোহিত। মুখে হাসি বজায় রেখে বলে উঠল, আরে স্বর্গ, আপনি ভেতরে আসুন। মোহিতের মুখে আপনি সম্বোধন শুনে রাগের মেটা 600 ফারেনহাইট হলো সামনে দাঁড়ানো মানবীর। তৎক্ষণাৎ পিছন ফিরে হাঁটা দিল সে। সাথে সাথে মোহিত বেককল বনে গেল। নিজেকে নিজেই প্রশ্ন করল, কি হলো মেয়েটার হঠাৎ? মোহিত আবার বলে উঠল, কি প্রবলেম হয়েছে স্বর্গ, আমাকে খুলে বলুন। ভেতরে আসবেন না? স্বর্গ মুখে কাঠিন্য বজায় রেখে বলে উঠল, না, যাব না। তখন মুড ভালো ছিল, এজন্য এসেছিলাম। এখন মুড খারাপ হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। দরজায় নক করে আপনার বিশেষ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, মাফ করবেন। বলেই 2 হাত জোর করে চলে যেতে উদ্যত হলো। মোহিত জানে মেয়েদের মুড সুইং হয়। নিজের বোনকে দিয়ে চলচলান্ত প্রমাণ মোহিত। তাই বলে সেকেন্ডের ব্যবধান নেই। স্বর্গকে মোহিত অনেকদিন ধরেই দেখে আসছে। সেকেন্ডের মাঝে এমন আমূল পরিবর্তন কখনোই চোখে পড়েনি। মেয়েটি যথেষ্ট ম্যাচিউর। তাহলে মোহিত কি কোনো অন্যায় করে ফেলেছে? নিজের অজান্তেই কি স্বর্গের কোমল মনে আঘাত দিয়ে ফেলেছে? ভাবনা থেকে বের হতেই মোহিত দেখতে পেল স্বর্গ তার রুমের ত্রিসীমানায় নেই। মোহিত মাথায় হাত দিয়ে চারপাশে উকিঝুঁকি মেরে চিল্লিয়ে উঠল,
আরে পাখি গেল কোথায়? সৌম্য মিশন থেকে ফেরার পর থেকেই পিউ আর সৌম্যের ভ্যালেন্টাইন চলছে প্রতিদিন। লাভবার্ডের মতো সুযোগ পেলে দুজন দুজনকে ছাড়া থাকতে পারছে না। ডিউটি টাইম শেষ হতেই সৌম্য পিউকে নিয়ে ঘুরে বেড়ায়, নিজেদের মতো করে সময় কাটায়। দুজনের বন্ডিংও খুব ভালো, তারা দুজন দুজনের প্রতি যথেষ্ট লয়াল। তাদের সম্পর্ক এখন মধুপূর্ণ। আপনি নামক সম্বন্ধকে টাটা বাই বাই জানিয়ে তুমিতে চলে এসেছে। ক্যান্টনমেন্টের ভেতরে নির্ঝর আবাসিকের লেকের পাড় দিয়ে হাত ধরে হেঁটে বেড়াচ্ছে সৌম্য আর পিউ। হঠাৎই পিউর ফোনের কর্কশ রিংটোনে প্রেমে ব্যাঘাত ঘটল তাদের। ঝটপট ফোন বের করে স্বর্গের মায়ের নম্বর দেখতেই ভুরু কুচকে এলো পিউয়ের। স্বর্গ তার ক্লোজ ফ্রেন্ড হলেও স্বর্গের মায়ের সাথে খুব কম কথাই হয়েছে তার। চিন্তিত হয়ে ফোন রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে স্বর্গের আওয়াজ পাওয়া গেল। পিউ কুশল বিনিময়ের জন্য প্রশ্ন করার আগে স্বর্গ ঝনঝনানি কণ্ঠে বলে উঠল, ওই হাবলু, মেজরের বডিগার্ড, তোকে কি বলে সম্বোধন করে রে? পিউ বুঝালো কোনো ঝামেলা নির্ঘাত হয়েছে, না হলে সৌম্য তাকে কি বলে সম্বোধন করে এসব সে কেন জানতে চাইবে। তাই স্বর্গকে না ঘাটিয়ে সিধেভাবে বলে দিল, তুমি বলে ডাকে। তোকে আদর করে কি বলে ডাকে? উদ্বিগ্ন হয়ে জানতে চাইল স্বর্গ। মাঝে মাঝে বাবু, জান পাখি, টুকটুকি কখন কি বলে সেটা কথার মোডের ওপর ডিপেন্ড করে। কেন হঠাৎ এই প্রশ্ন কেন? স্বর্গ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোর ওই মেজরের বডিগার্ডকে বলবি প্রতিদিন যেন ওই রসকসহীন করলা মেজরের 1 ঘন্টা করে লাভ ক্লাস নেয়। না হলে এতদিন মেজর একা পানিশমেন্ট দিয়েছে, এবার থেকে বাপিকে বলে বাপিকে দিয়েও 1 হালুয়া টাইট করব। বলেই খট করে কল কেটে দিল স্বর্গ। স্বর্গের এহনো রণমূর্তি দেখে ভড়কে গেল পিউ। পিউয়ের মুখের দিকে তাকিয়ে সৌম্য বলে উঠল। ঠোঁট উল্টে পিউ বলল, স্বর্গ তোমাকে পানিশমেন্ট দিবে। সৌম্য বড় বড় চোখ করে জিজ্ঞেস করল, সে কি? আমি কি করলাম আবার? তুমি কিছুই করনি, করেছে মেজর। সৌম্য অবাকের সহিত প্রশ্ন করল, কি করছে মেজর? সেটা তো আমিও জানতে চাই। বলেই বিজ্ঞান ন্যায় ধ্যান করল পিউ। নামিরা এখন 9 মাসের অন্তঃসত্ত্বা, পেটটা অনেকটাই ফুলে উঠেছে। রাতে ঘুমাতে অসুবিধা হয় তার। সোহাগ খেয়াল করেছে রাতের বেশিরভাগ সময় ওয়াশরুমে কাটায় মেয়েটা। খাবার দাবারেও চরম অনীহা এসেছে। ডক্টর বলেছে এই টাইমটাতে প্রচুর সেফলি চলাফেরা করতে হবে। সোহাগ ভার্সিটি থেকে ছুটি নিয়েছে সেজন্য। দিন যত যাচ্ছে সোহাগ তত ভয়ে সিটিয়ে যাচ্ছে। একাই অচেনা দেশে সে কিভাবে সামলাবে নামিরার ছোট বাচ্চাকে। সোহাগ মনে মনে ভাবল, নামিরার মাকে যদি এখানে আনা যায় তাহলে নামিরাও ভালো থাকবে, মাও ভালো থাকবে। অনেক ভেবেচিন্তে সোহাগ মোহিতের নম্বর ডায়াল করলো। চারিদিকে ব্যবসা গরমে দম ফেলতেও যেন কষ্ট হচ্ছে। সূর্যের উত্তাপ যেন আগুন ধরিয়ে দিচ্ছে ধরণীতে। এসিড ঠান্ডা হাওয়ায় শরীর যেমন দ্রুত হিম হয়, তেমনি বাইরে বের হলে যেন গায়ে আগুন ধরে যায়। একটু বৃষ্টির শীতলতা উপভোগ করতে পারলে মন্দ হতো না। মোহিত আজ অনেক ব্যস্ত। অফিসিয়াল কাজে একদণ্ড রেস্ট নেবার ফুসরত মিলছে না। রোদের মধ্যে দৌড়াদৌড়ির কারণে ঘেমে নিয়ে একাকার অবস্থা। এর মধ্যে জেল সুপার জরুরি তলব করেছে। মোহিতের সাথে জেল সুপারের কি কাজ সেটাই ভেবে চলেছে মোহিত। ভাবনার সুতো ছিঁড়ল রিংটনের শব্দে। স্ক্রিনের সোহাগের নম্বর দেখে বুক কেঁপে উঠল মোহিতের। জরুরি দরকার ছাড়া সোহাগ কখনোই মোহিতকে কল করে না। ফোন কানে তুলে হ্যালো বলতে সোহাগের উচ্চিত কণ্ঠ শোনা গেল। মোহিত কিছুটা শান্ত হয়ে কুশল বিনিময় পর্ব শেষ করলো। সোহাগ ইতস্তত করে বলে উঠল, মোহিত, নামিরার যে কোনো সময় লেবার পেইন উঠতে পারে। আমি একা এখানে সাহসে কুলাতে পারছি না। তুমি জানো নামিরার মুখ থেকে একটু মূলক শব্দ আমার হৃদয়ে কতটা ব্যথা সৃষ্টি করে। লেবার পেইনে নামিরা এই বিদেশ বিভুঁইয়ে কাতরাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর তাছাড়া নামিরার একটা সাহস দেবার মানুষ প্রয়োজন। জানি একটা অন্যায় আবদার করতে যাচ্ছি, তবু নামিরার ব্যাপারে আমাকে একটু নয় অনেকটাই স্বার্থপর বলতে পারো। সোহাগ অপরাধীর ন্যায় কণ্ঠ খাদে ফেলে বলল, যদি কিছু মনে না করো মাকে একটু পাঠাবে, মা তো অনেকটাই সুস্থ এখন। বলে নীরব শ্রোতা হয়ে মোহিতের উত্তরের প্রতীক্ষায় রইল সোহাগ। স্মিত হেসে মোহিত উত্তর করল, এত ইতস্ততার কি আছে সোহাগ ভাই? আমি মাকে বলে আপনাকে সবকিছু জানাবো, আপনি চিন্তা করবেন না। আরো বিভিন্ন কথা বলে সোহাগকে ভরসা দিয়ে লাইন কেটে দিল মোহিত। মোহিত চিন্তিত মনে বসে অপেক্ষা করছে ক্রিমিনাল ভিজিটিং রুমে। তার বোধগম্যই হচ্ছে না আহিয়ান কেন তার সাথে কথা বলতে চাইছে। মোহিত তো সবকিছু সাবমিট করে দিয়ে ঝামেলা চুকিয়ে ফেলেছে। তবে আজ কেন আহিয়ান তাকে জরুরি তলব করেছে? ঝনঝন শব্দে ধ্যান ভাঙল মোহিতের। হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি দিয়ে মোহিতের সামনে বসানো হলো আহিয়ানকে। 2 দিন আগেই যে ছেলেটার চেহারা জৌলুসে পরিপূর্ণ ছিল
আজ সেটা অনেকটাই মলিন। কেমন যেন কয়েকদিনের ব্যবধানে অনেকটা শুকিয়ে কালো হয়ে গেছে ছেলেটা। ক্লিন শেভে চকচকে গালগুলো খোঁচা খোঁচা দাড়িতে ভরে গেছে, চোখের নিচে জমেছে কালি। মোহিতের মনে হঠাৎ মায়ের উদ্রেক হলো, তবুও মুখে গাম্ভীর্য ভাব বজায় রেখে তাকে ডাকার হেতু জানতে চাইল। আহিয়ান বিষাদপূর্ণ হাসি দিয়ে মোহিতের উদ্দেশ্য বলল, মেজর মোহিত, আমাদের চোখের সামনে যা দেখি, যা ঘটে, আমরা তাকে সত্যি ভেবে নেই, কিন্তু সত্যর পিছনে সত্য থাকে, আমরা সেটাকে যাচাই করি না। মোহিতের কপালে সূক্ষ্ম ভাঁজ দৃশ্যমান হলো, গমগমে কণ্ঠে বলে উঠল, হেয়ালি না করে যা বলতে চান তাই বলুন, সময় খুব কম আমার হাতে। তাচ্ছিল্যপূর্ণ হেসে আহিয়ান বলল, বাপ ভাইয়ের খুনিকে তা জানতে ইচ্ছে করে না মেজর মোহিত ওয়াসিফ। সকাল 7:15। আকাশে কালো মেঘের ঘন ঘটা পরিলক্ষিত হচ্ছে। যে কোনো মুহূর্তে ধরণীতে বর্ষার জল আশ্রে পড়বে ঝুমঝুম শব্দে। থেকে থেকেই শো শো শব্দে বাতাস বইছে। বাতাসের প্রকোপে গাছপালাগুলো হেলে দুলে ঢলে পড়ছে, সাথে আকাশে সোনালি আলোর ঝিলিক দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হবে। সাদা টি শার্ট আর সাদা ট্রাউজার সাথে স্পোর্ট শো পরে কোয়ার্টারে মাঠে দৌড়াচ্ছে মেজর মোহিত ওয়াসিফ। দৌড়ের গতিতে তার হাতের পায়ের রগগুলো ফুলে উঠেছে। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তার শরীর ঘামে ভিজে একাকার। কপাল চিপ বেয়ে গড়িয়ে পড়ছে মোটা মোটা ঘাম। মোহিত থামতে ভুলে গেছে। আনমনে দৌড়ে চক্কর কেটে যাচ্ছে পুরো মাঠ। এতদিন মোহিত মরিচিকার পিছে দৌড়ে বেরিয়েছে, এগুলো বছর অযথা নষ্ট হয়েছে। আহিয়ানের মুখ থেকে তার বাবা ভাইয়ের খুনির নাম শোনার পর থেকে বুকের ভেতরে যেন পাথর চেপে বসেছে। এতদিন ধরে সেই খুনি তার আশেপাশে ঘুরে বেরিয়েছে, অথচ সে কত দেশ বিদেশে তাকে খুঁজে চলেছে। যার কথা আহিয়ান বলেছে, তাকে সাক্ষী প্রমাণ ব্যতীত কিভাবে আটক করবে মোহিত? ফাঁসির দড়ি গলায় নিয়ে কেউ অন্তত নিজের বাবা সম্পর্কে এমন মিথ্যে বলবে না। যখন আহিয়ান মোহিতকে বলেছিল মোহিতের বাবা আর ভাইয়ের খুনি তার বাবা স্বয়ং আশরাফ চৌধুরী, যিনি কিনা ছদ্মবেশে আহমেদ খান, তখনই মোহিতের পুরো দুনিয়া দুলে উঠছে। মানুষটি চমৎকার অমায়িক। সমাজ, মানুষ, দেশ নিয়েই যেন তার সকল চিন্তা। মোহিত নিজেও বিভিন্ন কাজে তার সান্নিধ্যে এসেছে। কখনো মোহিতের মনে হয়নি লোকটি একজন নরঘাতক। আহিয়ান যখন তার বাবার অপকর্মের কথাগুলো মোহিতকে বলছিল, তখন মোহিত তার চোখে চিকচিক করা মুক্তোর ন্যায় জল দেখতে পেয়েছে। আহিয়ান কথাগুলো মোহিতকে বলার পর অনুরোধ করে মোহিতের হাত চেপে ধরে বলেছে, মেজর, আমাকে আজই ফাঁসিতে ঝুলিয়ে দিন। কয়েকদিনের প্রত্যেকটা মিনিট আমার কাছে সর্প দংশনের মতো মনে হচ্ছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মেজর, প্লিজ আমাকে আজকেই ফাঁসিতে ঝুলিয়ে দিন, প্লিজ। একই কথা বারবার বলতে বলতে হাসতে হাসতে লাফানো শুরু করে আহিয়ান। দ্রুত দুজন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর মোহিত কাউকে কিছু না বলে সিক্ত নয়নে দ্রুত গতিতে বেরিয়ে আসে জেল থেকে। আশরাফ চৌধুরীর সম্পর্কে তথ্য জোগাড় করার পথ এতটাও সুগম হবে না। আশরাফ চৌধুরীর দিকে আঙ্গুল তোলার আগে মোহিতকে এই সমাজের মানুষ আঙ্গুল তুলে বসে থাকবে। কিভাবে হবে বাবা ভাইয়ের হত্যার খুনির শাস্তি? না, মোহিত আর ভাবতে পারছে না। 1 ঘন্টা ধরে দৌড়ানোর ফলে তার বুকে প্রচুর ব্যথা অনুভূত হয়। দৌড়ের গতি কমিয়ে দাঁড়িয়ে যায়। মাঠের নরম ঘাসের শরীর এলিয়ে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। এই পৃথিবী, এই সময়, এই জীবন, সবকিছু তার কাছে বিষাক্ত লাগছে। হাতে থাকা স্মার্ট ওয়াচের স্ক্রিনে টাচ করে সময়টা দেখে নিল মোহিত। আজ আর অন্য কোনো এক্সারসাইজ করার প্রয়োজন নেই। অলরেডি সে 880 ক্যালোরি লস করেছে শুধু দৌড়ে। একটু আগে যেই আকাশ কালো মেঘে ছেয়ে গেছিল, তা এখন সূর্যের তেজে পরিপূর্ণ। কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। আসলেই তাই। নিজের বরাদ্দকৃত রুমে এসে টাওয়েল নিয়ে মোহিত ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা শাওয়ার নেবার পর বেরিয়ে এলো মোহিত। এখন ভালো লাগছে। ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে গিয়ে সবাইকে গুড মর্নিং জানালো। টেবিলে সবাইকে দেখলো, স্বর্গকে না দেখে মনে চিন্তার উদ্বেগ হলো, তবুও কিছু প্রকাশ করলো না। মোহিত প্লেটে একটি পরোটা আর ভাজি নিয়ে নিল। পরোটা ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে মিসেস তারিনকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, সোহাগ ভাই ফোন করেছিল। নামিরার যখন তখন লেবার পেইন উঠতে পারে। ভাইয়া একা ভয় পাচ্ছে। তোমাকে নামিরার পাশে থাকতে বলেছি, তুমি কি যাবে? মিসেস তারিন কিছুক্ষণ মৌন রইলেন। এর মধ্যেই নাফিস মাহমুদ বলে উঠলেন, আপা যাও না, মেয়েটা একা একা আছে। তোমারও শরীরটা এখন অনেক ভালো, ঘুরে এসো, ভালো লাগবে। তনুজা চুপচাপ সবার কথা শুনে বলে উঠল, আহা, এভাবে কেন বলছো তোমরা? আপার সিদ্ধান্ত আপাকেই নিতে দাও। মিসেস তারিন লম্বা একটা দীর্ঘশ্বাস নিলেন। মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এখানে আছি, মনে হচ্ছে তোমার বাবার কাছাকাছি আছি। তার গন্ধ আমার নাকে লাগে। মনে হয় সে আমার সাথে আছে।
নামিরা আমার মেয়ে, তার প্রতি আমার কর্তব্য অবশ্য পালনীয়। আমি অবশ্যই যাব। তবে মোহিত, তোমার কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, তোমার সকল সমস্যার সমাধান করে ঘরে একটা বউ আনো। সোহাগ নামিরাকে দেশে আনার ব্যবস্থা করো। তোমার বাবা কেন তাদের দূরে সরিয়ে রেখেছিল তা আমার কাছে সেদিনই স্পষ্টমান ছিল। তবুও সব জেনে বুঝে আমি চুপ ছিলাম, কারণ কোনোদিন তোমার বাবার কথার ওপর আমার গলার আওয়াজ তুলিনি। কখনো আমি তাকে প্রশ্নবিদ্ধ করিনি, যার উত্তর দিতে গিয়ে তিনি মাথা অবনত করবেন। মানুষটা নেই, তার স্মৃতি নিয়ে আমি কোনো রকম বেঁচে আছি। আমি তোমাদের একসাথে সুখে দেখে হাসি মুখে মরতে চাই। যে কটা দিন বাঁচবো, তুমি, নামিরা, তোমার বউ সোহাগকে নিয়ে বাঁচতে চাই। মাম্মা তো বেশি কিছু আবদার করেনি রে বাবা। মিসেস তারিন আবার বলে উঠলেন, আমি যেতে চাই আমার মেয়ের কাছে, কিন্তু ফেরার সময় আমাকে একা ফিরিয়ে এনো না। আমি ওদের সাথে নিয়ে ফিরতে চাই। বলেই মোহিতের দিকে অসহায়ের মতো তাকিয়ে রইলেন মিসেস তারিন। সবার চোখের কোণায় জমা হলো জল, কারোরই আর পেট ভরে খাওয়া হলো না। মোহিত মিসেস তারিনের হাতের উপর হাত রেখে আশ্বস্ত করলো। স্বর্গ ঘরে দরজা আটকে বসে আছে। আজ কয়েকদিন ধরে সে মোহিতের সাথে কথা বলে না। মোহিত অনেকবার সুযোগ পেতেই কথা বলার চেষ্টা করেছে, কিন্তু স্বর্গ পাত্তা দেয়নি। কেন দেবে? প্রেমিকা হিসেবে সে কি বেশি কিছু আবদার করেছে? একটু আদর করে কথা বললে কি এমন ক্ষতি হয়? একটু বেশি ভালোবাসলে কি খুব লস হয়ে যায়? স্বর্গ যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, সে জানে তার মতো মিডল অফিসারের এসব মানায় না। তবুও ভালোবাসার ব্যাপারে সে ইম্যাচিউর হয়েই থাকতে চায়। মোহিতকে এসব ব্যাপারে এক বিন্দু ছাড়ও দেবে না। মোহিত তাকে আদর কেন করবে না? নানি দাদির মতো সারাক্ষণ আপনি আপনি করে বেড়ায়। বেটা খাটাস না, আর ভাত খাবো না, কথাও বলবো না। এরই মাঝে তনুজা এসে দরজায় নক করে স্বর্গ বলে ডেকে উঠল। অনেকক্ষণ ডাকার পর দরজা খুলল স্বর্গ। ঝাঁঝালো কণ্ঠে তনুজার উদ্দেশ্যে বলে উঠল, কি চাই? ব্রেকফাস্ট করবি না? না, করব না, খিদে নেই, চলে যাও। বলেই তনুজাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে আবার দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। ক্যাপ্টেন সৌম্য চোরের মতো দাঁড়িয়েছে মোহিতের সামনে। কিভাবে কথা শুরু করবে সেটাই গুছিয়ে উঠতে পারছে না। একজন মেজরের ব্যক্তিগত বিষয়ে একজন ক্যাপ্টেন হয়ে কিভাবে কথা বলবে সেটা ভেবে কুলকিনারা পাচ্ছে না সৌম্য। তবুও বলতে হচ্ছে। একদিকে প্রেমিকার চাপ, অন্যদিকে ডাক্তার সাহেবা। সৌম্যের কাচুমাচু দেখে মোহিত কপাল কোচকে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কি ব্যাপার ক্যাপ্টেন, এমন চোরের মতো ভান ধাচ্ছ কেন? 5 মিনিটের মধ্যে ঘটনা খুলে না বললে বিদায় হও, কাজ আছে আমার। বলে ঘস ঘস করে কলম দিয়ে লিখতে শুরু করলো মোহিত। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিল সৌম্য। এরপর মিনমিন করে বলে উঠল, স্যার, বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। বললেও শাস্তি পাবো, না বললেও শাস্তি পাবো। অনেকটা শাখের করাতের মতো। মোহিত এবার সোজা হয়ে বসে বলে উঠল, নাটকবাজি করা ছাড়া আর কিছু জানো না ক্যাপ্টেন? জি স্যার, জানি। সেটাই এখন বলবো। বলেই সৌম্য মোহিতের সামনে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে ঢক ঢক করে খেয়ে গলাটা ভিজিয়ে নিল। স্যার, আমার হালুয়া টাইট করার চিন্তা বাদ দেন, আপনি আপনার চিন্তা করেন। আপনার তো সামনে ভীষণ বিপদ। মেজর জেনারেল এর মেয়ে, বুঝছেন? মানে আপনার ডাক্তার নেই। বলেই মোহিতের চোখের পানে চাইল সৌম্য। মোহিতের প্রশ্নবিদ্ধ চাহনি দেখে সৌম্য বুঝে নিল মেজর পুরো ঘটনা শুনতে চাচ্ছে। সৌম্য এবার নিজেকে মেলে ধরে আয়েশ করে বলতে শুরু করলো, স্যার, মেয়েটা বোধহয় আপনাকে ভালোবাসে। সে একটু কেয়ার চাচ্ছে আপনার কাছ থেকে। বিষয়টা ঠিক কেয়ার না, কিভাবে যে বলি। অন্যপাশে মুখ ফিরিয়ে মিনমিন করে ফেলল, আদর বলতে পারেন। কথাটা শোনা মাত্র খুক খুক করে কেসে উঠল মোহিত। সৌম্য পানি এগিয়ে দিয়ে বলল, লজ্জার কিছু নেই স্যার, পানিটা খেয়ে নিন। সৌম্য লজ্জা লজ্জা ভাব নিয়ে মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠল, বয়সে আপনার থেকে ছোট হলেও প্রেমের অভিজ্ঞতায় বড়। আমার কথা মাথায় রাখবেন স্যার। আজ আমি গেলাম, ম্যাডামকে একটু কেয়ার, মানে ওইটা আর কি, ওইটা দিয়ে নি একটু। বলেই রাজাদের যেমন সৈন্যরা কুর্নিশ করে ওইভাবে সৌম্য প্রস্থান নিল। সৌম্য যাওয়া মাত্র মোহিতের ফর্সা গালে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। লাজুকতায় আপনি আপনি হাসি চলে আসছে তার। এমন সময় মোহিতের কেবিনে প্রবেশ করলেন নাফিস মাহমুদ। নাফিস মাহমুদকে হঠাৎ করে তার কক্ষে দেখে ভেবাচাকা খেল মোহিত। স্যালুট দিতেও ভুলে গেল। নাফিস মাহমুদ সেসব গায়ে মাখলেন না, গদগদ হয়ে মোহিতের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার মা অস্ট্রেলিয়া যাবার আগেই তোমার হবু বউকে যদি তাকে দেখিয়ে দেই কেমন হবে মোহিত? মামার এমন ভিত্তিহীন কথায় চিন্তিত হয়ে মোহিত জিজ্ঞেস করলো, কিসের বউ স্যার? নাফিস মাহমুদ খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো, ক্যাপ্টেন তুলিকা ফার্নাসকে তোমার কেমন লাগে?
মোহিত ভাষা হারিয়ে ফেলল মুখের। এরা বাপ মেয়ে তাকে পেয়েছে কি? যখন যার যেভাবে খুশি অত্যাচার চালাচ্ছে, এ আবার কোনো নতুন মুসিবত হাজির করতে চাইছে। স্বর্গ জানলে তো মোহিতকে সরাসরি ক্রসফায়ার দিবে। নাফিস হাসি মাখা কণ্ঠে বলে উঠল, কি ভাবছো মোহিত? স্যার, আমি ক্যাপ্টেন তুলিকাকে সেইভাবে পর্যবেক্ষণ করে দেখিনি। মিনমিন করে জবাব দিল মোহিত। দেখোনি কি হয়েছে? একটু পরেই দেখার ব্যবস্থা করে দিচ্ছি। বলেই ফোন টিপে হ্যালো বলে মোহিতের কেবিন থেকে বেরিয়ে গেলেন। মোহিত অসহায়ের মতো বসে রইল, মাথায় কিছুই ঢুকছে না তার। পিউকে নিয়ে একটা কফি শপে যাবার জন্য তৈরি হচ্ছে স্বর্গ। কফি শপটা নতুন খুলেছে, ফেসবুকে বেশ হাইপ উঠেছে। এখানে ছবি তোলার কর্নার রয়েছে, আর তাদের রুপটপটা নাকি অনেক সুন্দর। স্বর্গ আর পিউ ঠিক করেছে আজ তারা শাড়ি পরবে আর সুন্দর সুন্দর ছবি তুলবে। পিউ পরবে গোল্ডেন কালারের জর্জেট শাড়ি আর স্বর্গ পরবে ব্ল্যাক। আয়নার সামনে বসে আছে স্বর্গ, শাড়ি পরেছে সে, ম্যাচিং অর্নামেন্টস পরেছে তার সাথে। বাদামি চুলগুলো কাঁধের দুপাশে ছেড়ে দিল একপাশে সিথি করে। ঠোঁটে লাগালো টকটকে লাল লিপস্টিক, চোখে ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিল, মুখে ব্লাশনের টাচ আপ দিলেই সাজ কমপ্লিট। হাতে চুড়ি পড়তে পড়তে পিউকে কল দিল স্বর্গ। পিউ উত্তর দিল রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তনুজার কাছে বলে বেরিয়ে গেল স্বর্গ। কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দোতলায় এসে উপস্থিত হলো পিউ আর স্বর্গ। খাবার অর্ডার করে বসে গল্প করছে তারা দুজন। হঠাৎই স্বর্গের চোখ যায় কর্নারে থাকা টেবিলে। সেখানে দেখতে পায় মোহিত একটি মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, আর মেয়েটি ঠাট্টার ছলে বারবার মোহিতের গায়ে হালকা করে ছুঁয়ে দিচ্ছে। এসব দৃশ্য দেখে স্থির থাকতে পারল না স্বর্গ। মাথা ঘুরে উঠল তার, চোখে মনে জমা হলো জল। একসময় তা বর্ষণের রূপ নিল, দম বন্ধ হয়ে হাঁসফাঁস লাগছে। এখানে থাকলে মরে যাবে সে। মোহিতের পাশে অন্য মেয়েকে দেখে কষ্টে বুকের ছাতি ফেটে যাচ্ছে তার। চেয়ার ছেড়ে উঠে বাইরে বের হতে চাইল, শরীর সায় দিল না। লুটিয়ে পড়ল রেস্টুরেন্টের মেঝেতে। চিন্তিত মুখে স্বর্গের বেডের চারপাশে কেউ বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে। হঠাৎ অজ্ঞান হবার কারণ কেউ খুঁজে পাচ্ছে না। নাফিস মাহমুদ হাত মুঠি করে ঠোঁট ছুঁয়ে বসে বসে ভাবছেন। মেয়ে সেজে গুজে খুশি মনে রেস্টুরেন্টে গেল, সেখানে কি এমন দেখলো যে জ্ঞান হারালো। তিনি তো মেয়ের সুরক্ষার জন্য বাইরে দুটো সোলজারকেও রেখেছিলেন। পিউ মেয়েটাও তো মুখ খুলছে না। জ্ঞান হারানোর পেছনের ঘটনা কি? মোহিত থেকে থেকে ঘেমে উঠছে শুধু, মুখ দিয়ে কিছুই প্রকাশ করতে পারছে না। ভেতরে নানান ধরনের ভয়ানক চিন্তায় বমি বমি ভাব হচ্ছে তার। আর কেউ না জানলে মোহিত তো জানে স্বর্গ কেন জ্ঞান হারিয়েছে। তনুজা মেয়েকে হাতে পায়ে তেল মালিশ করেই যাচ্ছেন। মিসেস তারিন স্বর্গের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর দোয়া দুরুদ পড়ছেন। নিমেষে খুট করে খুলে গেল দরজা। একজন নার্সকে সাথে কিছু মেডিসিন সমেত হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো পিউ। স্টেথোস্কোপ কানে দিয়ে কিছুক্ষণ নিরীক্ষণ চালালো, এরপর প্রেশার মাপতে মাপতে বলল, আঙ্কেল, ভয়ের কিছু নেই। অতিরিক্ত টেনশন থেকে প্রেশার ফল করে প্যানিক অ্যাটাক এসেছে। এমনিতেই ও এখনো দুর্বল, এজন্য সামান্য টেন্স হতেই আর নিউরন কাজ করেনি, এক্ষুনি জ্ঞান ফিরবে। বলেই হাতে থাকা একটি নল স্বর্গের নাক বরাবর ঢুকিয়ে দিল। দক্ষ হাতের কৌশলে নিমিষেই জ্ঞান ফিরল স্বর্গের। জ্ঞান ফিরেই পিউকে উদ্দেশ্য করে ফ্যাসফেসে কণ্ঠে বলে উঠল স্বর্গ, গুঁতোটা আসতে দিলে কি ক্ষতি হতো তোর? হ্যাঁ দেখ, চোখ দিয়ে পানি এসে গেছে। বলে চোখের কোণা থেকে অশ্রুবিন্দু এনে দেখালো। পিউকে কিছু বলার সুযোগ না দিয়ে নাফিস মাহমুদ হুমড়ি খেয়ে পড়লেন মেয়ের উপর। সে কেন জ্ঞান হারিয়েছে, কি দেখে ভয় পেয়েছে? যে তার মেয়েকে প্যানিক অ্যাটাক দিয়েছে তাকে খুঁজে পেলে শুলে চড়াবেন বলে মেয়েকে প্রতিশ্রুতি দিলেন। দাঁত দিয়ে নখ কামড়ে কামড়াতে মনে মনে মোহিত বলল, নিজেকে আগে শুলে চড়তে হবে। তনুজা কিছু বলতে নিবে তার আগেই দুর্বল কণ্ঠে স্বর্গ বলে ওঠে, অনেক রাত হয়েছে, সবাই ঘুমাতে যাও, আমার ঘুম পাচ্ছে খুব। পিউ সকলকে উদ্দেশ্য করে বলল, আপনারা ওকে একটু স্পেস দিন প্লিজ। রাতে ফ্রেশ ঘুম হলে সকালেই সুস্থ হয়ে যাবে। বলেই কিছু মেডিসিনের লিস্ট দিয়ে গেল তনুজার হাতে। আন্টি, টাইমলি মেডিসিনগুলো ওকে দিবেন। পিউ তনুজার উদ্দেশ্যে আরো বলল, আন্টি, স্বর্গ এখনো একটু দুর্বল আছে, আপনারা খেয়াল রাখবেন কোনো বিষয় নিয়ে ডিপ্রেসড বা মারাত্মক লেভেলের টেনশন যাতে না করে। কদিন আগে ও কত বড় মেজারেবল লাইফ থেকে ব্যাক করেছে, কথা আমরা সকলেই জানি। আমি চলে যাচ্ছি আঙ্কেল, চিন্তা না করে আপনারাও শুয়ে পড়ুন। বলেই নার্সকে নিয়ে বেরিয়ে এলো পিউ। মেয়েকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে এসির পাওয়ার বিষ করে একটি কাঁথা স্বর্গের গায়ে জড়িয়ে মিসেস তারিনকে নিয়ে বেরিয়ে গেলেন তনুজা মাহমুদ। নাফিস মাহমুদ মোহিতকে ইশারা দিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটা 2-এর ঘরে পৌঁছামাত্র ঢং ঢং করে বেজে উঠল। চারপাশ নিস্তব্ধ, শুনশান। গুড় গুড় করে মেঘ ডাকছে, টুপটাপ শব্দে বৃষ্টি হচ্ছে। জানালার পর্দা ভেদ করে বৃষ্টির ছিটা ঘরে এসে পড়ছে। প্রত্যেকে হয়তো বেঘরে ঘুমোচ্ছে, কিন্তু মোহিতের চোখে কোনো ঘুম নেই।
মোহিত উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করে দিল। স্বর্গের জন্য মোহিতের কষ্টে বুক ফেটে যাচ্ছে। স্বর্গ যদি মোহিতকে নারী সংগঠিত কারণে ভুল বুঝে, মোহিত কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। মোহিতের মনে স্বর্গ ব্যতীত অন্য কারোর জন্য কোনো ফিলিংস তো দূরের কথা, কোনো মেয়ের ভাবনাই নেই। মোহিত জানে মোহিতের কাছে স্বর্গ কতখানি। আহিয়ান যখন স্বর্গকে অপহরণ করেছিল, মোহিতের মনে হয়েছে আহিয়ান তার জান নিয়ে পালিয়েছে। প্রতিটা সেকেন্ড মোহিতের শ্বাসরুদ্ধকর অবস্থায় কেটেছে। চাপা স্বভাবের জন্য মোহিত স্বর্গকে তার অব্যক্ত অনুভূতিগুলো কখনো বলতে পারেনি, অথচ স্বর্গ তার সকল অনুভূতি কি সুন্দর সাবলীলভাবে মোহিতকে জানিয়েছিল। রাশিয়ান পোর্টের কথা মনে পড়তে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল মোহিত। মোহিত নাফিস মাহমুদের কাছে পাত্রী দেখতে যাবে না বলে 2-3 বার মানা করার পরও নাফিস মাহমুদ আর লেফটেন্যান্ট জেনারেল মাহতিম কিবরিয়া জোর করে তাকে পাঠিয়েছে। শুধু তাই নয়, রেস্টুরেন্টের টেবিল পর্যন্ত তার মামাই রিজার্ভ করে ক্যাপ্টেন তুলিকা ফার্নাসকে ইনভাইট করেছে। এখন মোহিত যদি না যায়, মেয়েটার সামনে তার মামা ছোট হবে। মোহিত সিদ্ধান্ত নেয় যে দেখা করে মেয়েকে বুঝিয়ে বলে সবকিছু হ্যান্ডেল করবে, কিন্তু মেয়েটার গায়ে পড়া স্বভাবের জন্য সব ভেস্তে গেল।